আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। ব্যাংক ডাকাতির চেষ্টা, ২ জনের স্বীকারোক্তি, ১ জন রিমান্ডে। এবার তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন গেলেন সালাউদ্দিন আহমেদ। দেশ স্বাধীন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয় বললেন জয়নুল আবদিন ফারুক। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যাংক ডাকাতির চেষ্টা, ২ জনের স্বীকারোক্তি, ১ জন রিমান্ডে। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়ায় রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার সময় গ্রেপ্তার আসামি লিওন মোল্লা ওরফে নীরবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জোনায়েদ রিমান্ডের এই আদেশ দেন। এছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে অপর ২ আসামি আরাফাত ও সিফাত। এদিন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক হিরণ কুমার বিশ্বাস তাদের আদালতে হাজির করে লিওন মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এছাড়া অপর ২ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান তিনি। সেসব আবেদনের শুনানি শেষে আদালত লিওনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে আরাফাত ও সিফাতের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। লিওন মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমুরিয়া গ্রামের কবির মোল্লার ছেলে। ২ কিশোরের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায়। লিওন পেশায় গাড়ি চালক। ২ কিশোরের একজন স্থানীয় স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী। এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখায় ২য় তলায় প্রবেশ করে। ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন। এরপরেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ব্যাংকটি ঘিরে ফেলেন। ব্যাংকের ভেতরে ওই সময় কর্মকর্তাসহ ১০ থেকে ১২ জন স্টাফ ছিলেন। এছাড়া কয়েকজন গ্রাহকও ছিলেন। তারা সবাই ডাকাতদের হাতে জিম্মি ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাইকিং করে ও ব্যাংকের ভেতরে জিম্মি থাকা স্টাফদের সঙ্গে মোবাইল ফোনে কল দিয়ে ডাকাতদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। পরে সন্ধ্যা ৫:৩০টার দিকে যৌথ বাহিনীর ডাকে সাড়া দিয়ে ডাকাতি করতে যাওয়া এই ৩ জনের আত্মসমর্পণ করেন। এ ঘটনায় ওই ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এবার তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন গেলেন সালাউদ্দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মিয়ের সঙ্গে দেখা করতে লন্ডন গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এ তথ্য জানান। তিনি জানান, লন্ডনে তার মিয়া আছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এর আগে নভেম্বর মাসের শেষের দিকে লন্ডন সফরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে স্ত্রীর চিকিৎসার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। দেশ স্বাধীন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয় বললেন জয়নুল আবদিন ফারুক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয় বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। প্রধান উপদেষ্টার কাছে দাবি, তাকে দেশে এনে আইনের মাধ্যমে বিচার করা হোক, একদিনের জন্য হলেও তাকে জেলে রাখা হোক। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে নির্বাচনী রোডম্যাপ ও জন আকাঙ্ক্ষা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভারতের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনারা দয়া করে সোজা হয়ে যান। বিজয় দিবস নিয়ে মমতা কি বলল, মোদি কি বলল, তাতে আমাদের কিছু আসে যায় না। বিএনপির ৩টি সংগঠন আগরতলার উদ্দেশ্যে লং মার্চ করছে। আগরতলার পাশে ব্রাহ্মণবাড়িয়া আছে, ভারতের জন্য ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট। তিনি আরো বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র চলছে। শহীদ জিয়ার জনপ্রিয়তাকে নষ্ট করার ষড়যন্ত্র চলছে। দেশে আওয়ামী লীগের লোকজন ঝামেলার সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছেন। বাংলাদেশে অন্য ধর্মের মানুষ ভালো আছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এগুলো বলে কোনো লাভ নেই। জয়নুল আবদিন ফারুক বলেন, ভারত সমান্তরালের নামে আমাদের দেশের সম্পদ লুট করে নিয়ে যাবেন, আমাদের দেশের গণতন্ত্রকেও হত্যা করবেন, এই দেশের বিরোধী দলকে জোর করে নির্বাচনে আনবেন। তার বিরোধিতা বিএনপি অবশ্যই করবে। ২০১৪ সালে হাসপাতালে হোসেন মোহাম্মদ এরশাদের করুণ অবস্থা আমরা দেখেছি। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতের কথা চিন্তা করার দরকার নেই, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করুন। সামনের রোজা আসছে, আওয়ামী লীগের কোনো লোকজন যাতে সিন্ডিকেট না করতে পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন। তিনি বলেন, ওবায়দুল কাদের ৩ মাস পর কিভাবে দেশ থেকে পালিয়ে যায় সেটা নাকি উপদেষ্টারা জানেন না। তাহলে জানেন কে? সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ বলেন, নির্বাচন নিয়ে এই সরকার থেকে আমরা সুনির্দিষ্ট কোনো তথ্য পাচ্ছি না। প্রধান উপদেষ্টা এক কথা বলছেন, আবার তার প্রেস সচিব পরের দিন আরেক কথা বলছেন।
জনগণ দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, রাজনৈতিক নেতারা আশঙ্কায় রয়েছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল। মাইক্রোক্রেডিট কার্যক্রম নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দেশের তৃণমূল পর্যায়ে বর্তমান যে আর্থসামাজিক অবস্থা, এতে মাইক্রোক্রেডিটের ভূমিকা অপরিসীম। আর এটি অনেক আগে থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু করেছেন। সেজন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল সংস্থাটির সাবেক চেয়ারম্যান ছিলেন। বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, তৃণমূল পর্যায়ে যে গরিব অসহায় মানুষগুলো ব্যাংক থেকে সহায়তা পান না, তারা এনজিওর মাধ্যমে অর্থনীতির উন্নয়ন ঘটিয়েছেন। মির্জা ফখরুল বলেন, মাইক্রোক্রেডিটের যে মুভমেন্ট, তা দিয়ে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন শুরু হয়েছে। এই পুঁজির কারণেই বাংলাদেশের অর্থনীতি একটি জায়গায় পৌঁছেছে। তিনি বলেন, আমি একজন রাজনৈতিক মাঠকর্মী। তৃণমূল থেকে আমার উঠে আসা। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যা দেখেছি তা উপলব্ধি করি, দেশের প্রত্যেকটি এনজিও তাদের জায়গা থেকে দেশের উন্নয়নে কাজ করছে। আমি বিশ্বাস করি, এই কাজগুলোকে যদি সমন্বয় করা যায়, মূল অর্থনীতির ধারায় যদি এটিকে প্রসারিত করা যায়, তাহলে অবশ্যই অর্থনীতির পরিবর্তন ঘটবে।